হ্যালো, সবাইকে আমাদের আজকের সেশনে স্বাগতম। আজকে আমাদের 28তম দিন, অর্থাৎ এর আগে আমরা 27 ক্লাসেস করে ফেলেছি। মোটামুটি একটা হিসেব করলে দেখা যাবে যে প্রবাদ 2/3 পড়ে ফেলেছি, ফ্রেজ অ্যান্ড ইডিয়মস 1/4 পড়া হয়ে গেছে। আশা করা যাচ্ছে 50তম ক্লাসে আমাদের এই মুখস্থবিদ্যার বিষয়গুলি শেষ করব এবং তারপর থেকে প্রিপোজিশন, সিনোনিম, অ্যান্টোনিমের বাকি অংশগুলি আমরা পড়ব। তো আজকের ক্লাসটি আমরা শুরু করি। আর প্রত্যেকের প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে মাঝপথে হাল ছেড়ে দেওয়া যাবে না, অবশ্যই লেগে থাকতে হবে। যারা লেগে থাকে তারাই সফল কাম হচ্ছে। একটা প্রবাদ দিয়ে শুরু করলাম। প্রবাদটা হচ্ছে এরকম যে হাটে হাড়ি ভাঙ্গা। আগে এই বাংলাটা বোঝার চেষ্টা করি। হাটে হাড়ি ভাঙ্গা মূলত কথা হচ্ছে গোপন জিনিস প্রকাশ হয়ে পড়া। অর্থাৎ হাটে যদি কারো হাড়ি ভেঙে যায়, তার ভিতরে অর্থাৎ হাড়ির ভিতরে যা আছে সবাই জেনে যায়। হাট মানে বাজার। গোপন জিনিস প্রকাশ হয়ে যাবে, রহস্য ফাঁস হয়ে যায়। এটাকে আমরা অগ্রিম দিয়ে লিখতে পারি রহস্য প্রকাশ হওয়া, অর্থাৎ হাটে হাড়ি ভাঙ্গা বা রহস্য প্রকাশ হওয়া। এর চমৎকার একটা ইংরেজি হচ্ছে দি cat is out of the bag। মানে আবার বলি, দি ক্যাট ইজ আউট অফ দি ব্যাগ। একেবারে শাব্দিক বাংলা করলে বাংলা হচ্ছে দি ক্যাট মানে বিড়ালটি ইজ হয় আউট অফ দি ব্যাগ, অর্থাৎ ব্যাগের বাহিরে, অর্থাৎ থলের বিড়াল বের হয়ে যাওয়া। ব্যাপারটা অনেকটা এরকমও আমরা বলি যে থলের বিড়াল বের হওয়া মানে রহস্য প্রকাশ পাওয়া। এটা অনেক সময় বাংলায় ব্যবহৃত হয়, এটা আমরা লিখে রাখবো, কারণ অনেকভাবে বাংলাটা আসতে পারে। থলে মানে ব্যাগ, বিড়াল বের হওয়া, এটাই মূলত রহস্য প্রকাশ হওয়া। অর্থাৎ থলেতে কি আছে বের না করা পর্যন্ত জানা যায় না, যখন বের হয়ে যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে এটাতে মূলত বিড়াল ছিল। এটা সাধারণত কোনো কেলেঙ্কারি প্রকাশ হয়ে যাওয়া, কারো কোনো গোপন কথা প্রকাশ হয়ে যাওয়া, এসব অর্থে ব্যবহৃত হয়। যেমন সরকারের কোনো গোপন কথা বের হতে পারে বা কোনো ষড়যন্ত্র বের হতে পারে, এইসব ক্ষেত্রে আমরা এই ওয়ার্ডটা ব্যবহার করি। দি ক্যাট ইজ আউট অফ দি ব্যাগ। আমাদের এক্সামে যেটা থাকবে সেটা এখানে ক্যাটের জায়গায় অন্য কোনো প্রাণীর নাম থাকতে পারে, আর ব্যাগের জায়গায় অন্য কোনো কিছু থাকতে পারে, রুম, বক্স, বিল্ডিং বা ইত্যাদি যে কোনো কিছু থাকতে পারে। আমাদের খেয়াল রাখতে হবে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে ক্যাট আর একটা হচ্ছে ব্যাগ। ওকে, তারপর আমরা একটা চমৎকার ইডিয়মস পড়বো। এটা বারবারই পরীক্ষায় আসে এবং আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহৃত হয়। সেটা হচ্ছে ক্যাপিটাল। ক্যাপিটাল পানিশমেন্ট, এটার অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড অর্থাৎ কোনো হত্যার দায়ে বা বড় ধরনের ডাকাতি বা বড় ধরনের কোনো অকারেন্সের কারণে আমরা সাধারণত এই শাস্তিটা দিয়ে থাকি। বিভিন্ন দেশে বিভিন্ন কারণে দেয়, আবার অনেক দেশে মৃত্যুদণ্ড বর্তমান যুগে বন্ধ করে দেওয়া হয়েছে, যাবজ্জীবন দেওয়া হয়। তবে মৃত্যুদণ্ডের অর্থ হিসেব করলে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি। চমৎকার একটা ওয়ার্ড, ক্যাপিটাল পানিশমেন্ট। একটু ব্যাখ্যা দিচ্ছি কেন এটা মৃত্যুদণ্ড। আগে আমরা ক্যাপিটাল অর্থটা একটু দেখি। ক্যাপিটাল বিভিন্ন অর্থে ব্যবহৃত হতে পারে। আমরা জানি কোনো দেশের রাজধানী যদি বলি, যেমন আমাদের রাজধানী ঢাকা, দ্য নেম অফ আওয়ার ক্যাপিটাল সিটি ইজ ঢাকা, রাজধানী হতে পারে। আরেকটা যারা কমার্সের স্টুডেন্ট ভালো করে জানেন, এটা হচ্ছে পুঁজি বা অর্থ বোঝাতে ক্যাপিটাল ইউজ করা হয়। আরেকটা অর্থ হচ্ছে আমরা এই যে যেমন সি লিখলাম, পি লিখলাম, এগুলো হচ্ছে বড় হাতের অক্ষর, এটা বোঝাতে আমরা ক্যাপিটাল ইউজ করি, ক্যাপিটাল লেটার, বড় হাতের অক্ষর। সর্বশেষ ক্যাপিটালের যে অর্থটা এইখানে যেটা ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে প্রধান।
যেটাকে আমরা মেইন বলি, প্রধান বা চূড়ান্ত হতে পারে। পানিশমেন্ট অর্থ আমরা জানি শাস্তি, পানিশমেন্ট অর্থ শাস্তি, অর্থাৎ প্রধান শাস্তি বা সর্বোচ্চ শাস্তি যেটা, এটা আমরা মানুষ হিসেবে আমরা বুঝি যে মৃত্যুদণ্ডটাই হচ্ছে সবচাইতে সর্বোচ্চ শাস্তি মানুষের জীবনের ক্ষেত্রে বা যে কোনো আইনে। এর সমসাময়িক শাস্তি হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড বা দেশান্তরী করা, তারপরে এটাই সবচেয়ে প্রধান। মৃত্যুদণ্ড হিসেবে ক্যাপিটাল পানিশমেন্ট ব্যবহৃত হয়। এটার সিনোনিম করতে গেলে আমরা এটা, যেহেতু এটা এখানে, তাহলে আমরা মেইন লিখতে পারি। আর পানিশমেন্টের আরেকটা ওয়ার্ড আমরা জেনে রাখবো, সেটা হচ্ছে সেন্টেন্স। সেন্টেন্স অর্থ হচ্ছে শাস্তি। আর এটাকে সেন্টেন্স দিয়ে যদি আমরা লিখি, ক্যাপিটাল সেন্টেন্স বলে না, এইটা সাধারণত এরকম লেখা হয়, ডেথ সেন্টেন্স। মানে এটার সাথে এইটা বেশি মিলে। ডেথ সেন্টেন্স মানে মৃত্যুদণ্ড, আর পানিশমেন্ট হিসেব করলাম ক্যাপিটাল পানিশমেন্ট। এটা লিখি, ব্যতিক্রম অল্প কিছু আছে, তবে এইভাবে আমরা লিখি। ওকে, এখন আমরা যেহেতু টেন্স পড়েছি এবং ভয়েস পড়েছি, সেখান থেকে একটু বিগত সালের পরীক্ষার কয়েকটি প্রশ্ন আলোচনা করি। সেটা হচ্ছে ক্যাপিটাল যেহেতু লিখেছি, এখান থেকে শুরু করি। আমাদের বাংলা সাহিত্যের প্রধান কবি বা তাকে দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথ স্টোরিজ। রবীন্দ্রনাথ স্টোরিজ অর্থাৎ রবীন্দ্রনাথের গল্প সমূহ। অফেন, এটাকে এখন আবার টি সহ উচ্চারণ করে অনেকেই, আমরা অফেনই করলাম। রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন শূন্যস্থান, তারপর হচ্ছে সারপ্রাইজ এন্ডিং, আমরা এখানে লিখলাম, এক লাইন লিখলে ভালো হতো, সারপ্রাইজ এন্ডিং। অর্থাৎ রবীন্দ্রনাথের স্টোরি প্রায়শই সারপ্রাইজ এন্ডিং। সারপ্রাইজ এন্ডিং তো আমরা বুঝি একটু ব্যতিক্রমী বা চমৎকার শেষ থাকে রবীন্দ্রনাথের গল্পে, এই অর্থে ব্যবহৃত হয়েছে। আমরা একটু অপশনগুলি দেখি। এ নাম্বার হ্যাড, বি নাম্বারে অপশন আছে হ্যাজ, সি নাম্বারে হ্যাভ, ডি নাম্বারে আমরা এই হ্যাভ হ্যাড, ডি নাম্বার। ওকে, এখন আমরা একটু দেখি কোনটা হতে পারে। রবীন্দ্রনাথের গল্পে সারপ্রাইজ এন্ডিং থাকে বা ছিল, কোনটা আমরা দিব একটু দেখি। হ্যাড, যদি আমরা হ্যাড ইউজ করি তাহলে বাংলাটা হবে রবীন্দ্রনাথের গল্পের সারপ্রাইজ এন্ডিং ছিল, এই অর্থে, অতীতকালের অর্থে আমরা ব্যবহার করতে পারি। আর যদি হ্যাজ হয়, রবীন্দ্রনাথের গল্পের সারপ্রাইজ এন্ডিং আছে, এটা একটা আনসার হতে পারে। তবে এই ক্ষেত্রে হচ্ছে স্টোরিজ হচ্ছে প্লুরাল, তাহলে হ্যাজ আমরা লিখতে পারি না, কারণ সিঙ্গুলার যদি থাকতো আমরা লিখতে পারতাম। তারপর হচ্ছে হ্যাভ, হ্যাভ তো আছে, অর্থাৎ রবীন্দ্রনাথের গল্পের সারপ্রাইজ এন্ডিং আছে। আর হ্যাভ হ্যাড যদি দেই আমরা পারফেক্ট টেন্স হিসেবে, যে রবীন্দ্রনাথের গল্পের কি বলা যায়, এটা যে সারপ্রাইজ এন্ডিং হয়েছে, এই অর্থে যদি ব্যবহৃত হয়। দুইটা থেকে যদি আমরা একটু কম্পেয়ার করি, যেহেতু রবীন্দ্রনাথের গল্প এখনো আছে, ভবিষ্যতেও থাকবে এবং সারপ্রাইজ এন্ডিংটাই থাকবে, সেই অর্থে আমরা প্রেজেন্ট টেন্সটাকে প্রাধান্য দেব এবং প্রেজেন্ট ইনডিফিনিটটাকে প্রাধান্য দেব। সেই হিসেবে এটা হচ্ছে হ্যাভ, যেহেতু এখানে প্লুরাল। যদি সিঙ্গুলার থাকতো হ্যাজ দিতাম। তাহলে রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন হ্যাভ সারপ্রাইজ এন্ডিং, এটা ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন ছিল, আমাদের খেয়াল রাখতে হবে। ওকে, নেক্সট ওয়ান, সেটা একটা বিগত সালের কোশ্চেন থেকে। দি বেবি মানে শিশুটি, ড্যাশ শূন্যস্থান, বিকজ ইট ইজ হাংরি। শিশুদেরকে অনেক সময় ইট দিয়েও লেখা হয়, অর্থাৎ হি না দিয়ে ইট দিয়ে লেখা হয়। এটা আমরা এই অংশে আলোচনা করব যখন আমরা ওই অংশটা পড়ব। এখন আমরা ভার্বে থাকি। দ্য বেবি শূন্যস্থান বিকজ ইট ইজ হাংরি, এটা হয় ক্ষুধার্ত। আমরা অপশনগুলি দেখি। নাম্বার এ ক্রাইস, নাম্বার বি
is crying, নাম্বার সি cried। তিনটা থেকে আমরা একটু মেলানোর চেষ্টা করি। যদি হয় দ্য বেবি ক্রাইস, এই নাম্বারটা যদি আমরা নেই বিকজ ইট ইজ হাংরি, এখন এটা ক্ষুধার্ত বা শিশুটি ক্ষুধার্ত এই জন্য সে কাঁদে। ব্যাপারটা একটু কনফিউজিং হয়ে যাচ্ছে, কারণ কাঁদে বলতে বোঝায় যে শিশু সবসময় কাঁদে, কিন্তু এখানে পিছনের অংশে জাস্ট প্রেজেন্টের ব্যাপারটা উল্লেখ করা আছে যে এই অবস্থান মানে বর্তমান সময়ের একটা ব্যাপার রয়ে গেছে। ইনডিফিনিট হলে সব সময়ের জন্য হওয়ার কথা, এটাকে আমরা বাদ দিচ্ছি। সেকেন্ড অপশন বি নাম্বার ইজ ক্রাইং, অর্থাৎ বেবিটি কাঁদছে, শিশুটি কাঁদছে। বিকজ ইট ইজ হাংরি, এটা ক্ষুধার্ত বা শিশুটি ক্ষুধার্ত দেখে কাঁদছে, এটা সবচেয়ে মিলে, কারণ এখনের ঘটনা যেহেতু এটা প্রেজেন্ট ইন্ডিকেট। আর যদি ক্রাইড দিয়ে আমরা বিবেচনা করি পাস্ট ফর্ম, শিশুটি কেঁদেছিল কারণ এটা হয় ক্ষুধার্ত, এটা লাইনটা মিলে না। তো সেই হিসেবে আমাদের কারেক্ট আনসার হচ্ছে বি নাম্বার, দ্য বেবি ইজ ক্রাইং। এখান থেকে আমরা যে বিষয়টা দেখলাম যে আমাদের সাবজেক্ট এবং টেন্সটা একটু আইডিয়াটা ক্লিয়ার থাকতে হবে যদি আমরা রাইট আনসার করতে চাই, আর নয়তো আমাদের আনসার ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে যদি এই সূক্ষ্ম বিষয়গুলি আমরা ধরতে না পারি। তো আজকে এই পর্যন্তই থাকবে, আমরা ক্লাসটা একটু রিভিশন দেওয়ার চেষ্টা করি 2 মিনিটে। সেটা হচ্ছে হাতে হাড়ি ভাঙ্গা বা থলে বিড়াল বের হওয়া, রহস্য প্রকাশ হওয়া ইত্যাদি অর্থে আমরা প্রবাদ ইউজ করব। দ্য ক্যাট ইজ আউট অফ দি ব্যাগ, দ্য ক্যাট ইজ আউট অফ দি ব্যাগ। নেক্সট যেই ইডিয়মসটা আমরা বললাম ক্যাপিটাল পানিশমেন্ট, এর অর্থ হচ্ছে মৃত্যুদণ্ড অর্থাৎ সর্বোচ্চ শাস্তি। এটার আরেকটা ওয়ার্ড লেখা যায় ডেথ সেন্টেন্স। পানিশমেন্টের সিনোনিম হচ্ছে সেন্টেন্স, আর ক্যাপিটাল এখানে প্রধান হিসেবে ব্যবহৃত হয়েছে। আরো 3টা অর্থ আমরা শিখব, একটা রাজধানী, একটা পুঁজি বা টাকা, আর একটা হচ্ছে বড় হাতের অক্ষর বোঝাতে আমরা ক্যাপিটাল ইউজ করি। তারপর আমরা গ্রামারের মূলত রাইট ফ্রম ভার্বের 2টি বিগত সালের কোশ্চেন সলিউশন করলাম। সেটা হচ্ছে রবীন্দ্রনাথ স্টোরিজ প্লুরাল ফর্ম অফেন হ্যাভ সারপ্রাইজ এন্ডিং, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং সাবজেক্ট প্লুরাল দেখে হ্যাভ ইউজ করেছি। আর নেক্সট ওয়ান ছিল দ্য বেবি শূন্যস্থান বিকজ ইট ইজ হাংরি, এখন এটা ক্ষুধার্ত সেই জন্য সে কি করতেছে, যে কোনো একটা অ্যাকশন। সি নাম্বারটা প্রথমে বার পাস্ট ফর্মে আছে ক্রাইড, এ নাম্বার হচ্ছে ক্রাইজ, এটা ইনডিফিনিট, যেহেতু এখনকার অবস্থান বোঝাচ্ছে ইনডিফিনিট হবে না, বর্তমান অবস্থান বোঝালে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াসে করব। দ্য বেবি ইজ ক্রাইং, এটা হচ্ছে রাইট আনসার। তো আজকে এই পর্যন্তই। সবার কাছে রিকোয়েস্ট থাকবে লেগে থাকতে হবে, অল্প পড়তেছি অল্পই শিখে ফেলবো, নোট করব। আমরা অনেকেই নোট করাটা একটু ছেড়ে দিয়েছি, যত বেশি নোট করব আমাদের মুখস্থটা তত বেশি হবে, জাস্ট এই নোটটুকু দেখলেই হবে। আর একই ক্লাস 2 বার করা যায় না আসলে, যে পরে আমরা ক্লাস দেখে আবার নোট করব, কারণ প্রতিদিন একটা করে হয়ে যাচ্ছে, তো একদিনে 2টা বা 3টা ক্লাস নোট করাও যায় না, আবার পরীক্ষার আগে ক্লাসগুলি রিভাইজ দেওয়া বিরক্তিকর। সেই জন্য নোট খাতাটা এমনভাবে থাকবে সেই খাতাটা শুধু আমরা দেখে যাব। আশা করি এখান থেকে সকল প্রশ্ন আসবে এবং এইটুকু পারলে অ্যাডমিশনে অবশ্যই অবশ্যই ভালো করা যাবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য, সবার জন্য শুভকামনা, টাটা।